ক্রাক বেঙ্গল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি জুয়েল স্যার চলে এসেছি আবার তোমাদের সায়েন্সের ক্লাস নিয়ে। আজকে রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির ক্লাস করাবো। আজকে সেকেন্ড ক্লাস হবে, যে ম্যাটার এবং ম্যাটারের বিভিন্ন স্টেট বা পদার্থের অবস্থা নিয়ে যে ক্লাস করেছিলাম, ঠিক আছে, আজকে তার সেকেন্ড ক্লাস হবে। পুরো ক্লাসটাই প্র্যাকটিস করাবো। বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে পড়ার প্রচণ্ড চান্স আছে, সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করবো। চলো, এবং প্র্যাকটিসও করবো। চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম কোশ্চেন, আগে যে কোশ্চেন করিয়েছিলাম আই থিঙ্ক 9টার মতো, তা আজকে তার সেই কন্টিনিউটিটা বজায় রেখে আজকে 10 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, নিম্নলিখিত কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, অপশন নাম্বার এ সেটা হচ্ছে যে নির্দিষ্ট আকার, অপশন নাম্বার বি উচ্চ সংকোচন যোগ্যতা, অপশন নাম্বার সি কোনো নির্দিষ্ট আয়তন নেই, অপশন নাম্বার ডি উচ্চ গতিশক্তি। ঠিক আছে, এবার এই যে চারটে অপশন দেখছো, চারটে অপশনের মধ্যে কোনটা গ্যাসের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাসের সঙ্গে যায়? ঠিক আছে, আমি যখন প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম তখন বলেছিলাম আমি কিছু কথা, সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটে যে অবস্থা পদার্থের, ঠিক আছে, আর কিছু স্পেশাল অবস্থা যেমন প্লাজমা। তো এই তিনটে ট্রেডিশনাল যে অবস্থা, এই তিনটে অবস্থার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, সেইগুলোকে বলেছিলাম। সেই ক্লাসটা যদি করে থাকো তাহলে তোমরা ইজিলি অ্যান্সারটা করতে পারবে, একবারে ডাইরেক্ট কোশ্চেন সেখান থেকে। তাহলে আমরা কি জানি যে গ্যাস, কঠিন এবং তরলের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। যেমন গ্যাসের ক্ষেত্রে সেটা কি, গ্যাসের ক্ষেত্রে আমি বলেছিলাম গ্যাসকে কি করা যায়, গ্যাসকে যে পাত্রে ঢালবো সেই পাত্রের মতোই সে দেখতে হবে। ঠিক আছে, তার নির্দিষ্ট কোনো আকার নেই। যেমন একটা যদি চৌকো সলিডকে, চৌকো একটা লোহার টুকরোকে আমি ব্লক আকৃতির ধরো, ঠিক আছে, বা কিউব আকৃতির, সেই চৌকো যে সলিড, সেই সলিডটাকে যদি আমি একটা বালতিতে ভরি বা কোনো একটা কোণে ভরি বা কোনো একটা সিলিন্ডারে ভরি, ঠিক আছে, সে কিন্তু কিউব আকারেই থাকবে। তাকে সিলিন্ডারে ভরছি বলে সিলিন্ডারের মতো হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এবং তরলের ক্ষেত্রে সেটা আলাদা। এটা কি হয়ে যাবে, তুমি যার পাত্রে ভরছো তার মতো আকার নিয়ে নেবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে এখানে অপশনগুলো থেকে এবার তোমরা বলো কোনটা গ্যাসের ক্ষেত্রে সঠিক হবে, এই সঠিক হবে না, সরি, সঠিক হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে নির্দিষ্ট আকার, তাই তো? তাহলে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, যে নির্দিষ্ট আকার গ্যাসের এবং তরলের দুজনেরই নেই। ঠিক আছে, এবং বাকিগুলো কিন্তু সঠিক নয়। ঠিক আছে, অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 11, সেটা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি পদার্থের একটি অন্তর্গত বৈশিষ্ট্য? ঠিক আছে, নিম্নলিখিত কোনটি পদার্থের একটি অন্তর্গত বৈশিষ্ট্য? ঠিক আছে, হ্যাঁ, এই যে অপশনগুলো দেখছো, ভর, আয়তন, ঘনত্ব এবং ওজন, এই চারটের অপশন আছে, এই চারটের মধ্যে কোনটি পদার্থের অন্তর্গত বৈশিষ্ট্য? ঠিক আছে, ভিতরের বৈশিষ্ট্য কোনটি, ভর, আয়তন, ঘনত্ব নাকি ওজন? কোনটা ভিতরের বৈশিষ্ট্য? দেখো, এখানে অপশন থেকে, এখানে অপশনগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে অন্তর্গত বৈশিষ্ট্য কোনটা হবে? সেটা হবে স্যার আমাদের, কোনটা অন্তর্গত বৈশিষ্ট্য হবে বলো? সেটা হবে স্যার আমাদের ঘনত্ব, তাই তো? এটা হবে পদার্থের অন্তর্গত বৈশিষ্ট্য। চলো, কোশ্চেন নাম্বার 12, কোন প্রক্রিয়ায় কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তর হয় যা তরল অবস্থার মধ্যে দিয়ে যায় না? আমি কি বলেছিলাম যে পদার্থ যখন তার অবস্থার পরিবর্তন করে তখন একটা সলিড ব্লক আছে, একটা সলিড ব্লক আছে, ধরো এটা ধরো আইস মানে বরফ আছে, ঠিক আছে, সেটা থেকে কি হবে, প্রথমে তাপ দিলে সেটা তরলে পরিণত হবে। সেটা কি হবে, তরলে মানে জল পরিণত হলো, তাই তো? তাকেও যদি তাপ দিই সে তখন কি হবে, সে তখন গ্যাসে পরিণত হবে, মানে জলীয় বাষ্পে পরিণত হবে, তাই তো? তাহলে কি পরিণত হলো, জলীয় বাষ্পে পরিণত হলো। তাহলে এই যে এই ক্ষেত্রে বলছে কোন পদ্ধতিতে ডাইরেক্ট বরফ থেকে জলীয় বাষ্পে পরিণত হবে, তাই তো? সেই পদ্ধতিটার নাম কি সেটা বলতে চাইছে। তাহলে কোন পদ্ধতিতে ডাইরেক্ট কঠিন থেকে কিসে না গ্যাসে পরিণত হচ্ছে, কোনো তরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না। এমন কিছু পদার্থ, যেমন হচ্ছে বরফের ক্ষেত্রে সেটা হয় না, মানে জলের ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু কিছু পদার্থ আছে যারা এরকম করে। যেমন এক্সাম্পল হলো যে কর্পূর, তাই তো, ন্যাপথলিন, এই জিনিসগুলো কি করে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয় কঠিন থেকে। তাহলে এই পদ্ধতিটাকে কি বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় সাপ্লিমেশন। কি বলা হয়, সাপ্লিমেশন। ঠিক আছে, চলো, আর বরফ থেকে যখন তরল, তখন এটাকে কি বলা হয়, এই যে গলন, গলনটাকে বলা হয়, এই বরফ থেকে তরল হলে সেই পদ্ধতিটাকে বলা হয় গলন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কি দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 13 আছে, পদার্থের কোন অবস্থায় কণাগুলি স্বাধীনভাবে চলাচল করে এবং একে অপরের থেকে অনেক দূরে থাকে? তাহলে পদার্থের কোন অবস্থাটাতে কণাগুলি স্বাধীনভাবে চলাচল করে, মানে নিজেদের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে পারে এবং
একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে, কাছাকাছি নয়। তার মানে আমি কি বলেছিলাম তখন সেদিন আগের ক্লাসে যখন বোঝালাম, কি বললাম, যে পদার্থটা কঠিন হবে না তরল হবে না গ্যাস হবে, সেটা কিন্তু এই জিনিসগুলোর উপরেও কিছুটা নির্ভর করে, বা এই জিনিসগুলো দেখে আমরা বলতে পারি পদার্থটা কঠিন বা কঠিনের মধ্যে এই জিনিসগুলোকে আমরা খুঁজে পাবো, একই কথা। তাহলে ঘনত্ব কার বেশি বলেছিলাম, এই জিনিসটার ওপর ম্যাটার করে ঘনত্ব, যে কতটা কাছাকাছি আছে, ঠিক আছে, কতটা একে অপরের কণাগুলি একে অপরের কাছাকাছি আছে। তাহলে যত কাছাকাছি থাকবে সেই পদার্থের তত বেশি ঘনত্ব হবে। তাহলে এখানে কোন পদার্থের ঘনত্ব, আমি আগের দিন কি বলেছিলাম, যে কোন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি, সেটা বলেছিলাম কঠিন, তাই তো, কঠিনের ঘনত্ব সব থেকে বেশি নর্মাল ভাবে, সাধারণভাবে, ঠিক আছে। তাহলে কঠিনের ঘনত্ব বেশি, এখানে বলছে কিন্তু একে অপর থেকে দূরে থাকে, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, যে তাহলে নিশ্চয়ই তাদের ঘনত্ব কম থাকবে এবং স্বাধীনভাবে চলাচল করে। মানে আমি আরেকটা কথা বলেছিলাম, যে গ্যাসের অণুগুলি কি কি বলেছিলাম, যে পাত্রের সমস্ত জায়গা জুড়ে থাকে এবং ছোটাছুটি করে, একে অপরের সাথে মারামারি করে, তাই না, বলেছিলাম না, ঠোকাঠুকি করে, এক জায়গায় চুপচাপ থাকতে পারে না। তাহলে এই যে স্বাধীনভাবে মানে কোনো বাধা নেই, যে যেদিকে পাচ্ছে যাওয়া আসা করছে, যে যেদিকে পাচ্ছে, মানে যে পাত্রে আবদ্ধ আছে সেই পাত্রে সব জায়গায় ঘোরাফেরা করছে, তাহলে কি হবে, সেটা সেটা আমরা এই উদাহরণগুলো থেকে বলতে পারি সেটা হচ্ছে গ্যাস। চলো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 14। ভরের এসআই একক কি? ভরের এসআই একক কি? দেখো, ভরের এসআই একক, আমি কি বলেছিলাম, ভরকে মাপা যায়, সেটা হচ্ছে ভর হচ্ছে কি না, ভর হচ্ছে যে পরিমাণ জড় পদার্থ দিয়ে কোনো একটা জড় বস্তু দিয়ে যে ওই পদার্থটা গঠিত, যে পরিমাণ জড় বস্তু দিয়ে ওই পদার্থটা বা ওই জিনিসটা গঠিত, সেটাকে বলছি তার ভর বা মাস। তাহলে তাকে সিজিএস পদ্ধতিতে মাপা হয় কি দিয়ে, সিজিএস মানে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড, এই পদ্ধতিতে কি মাসে মাপা হয়, তার ভরের একক কি, গ্রাম। এটা একটা মৌলিক একক আর যৌগিক মানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট একক বলেছিলাম আমি, ইউনিট, ঠিক আছে। আরেকটা হচ্ছে এসআই একক বা এমকেএস, ওকে, ইন্টারন্যাশনাল একক, এটা সেটার কিলোগ্রাম, কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে এই যে গ্রাম এবং কিলোগ্রাম, এগুলো হচ্ছে সব মৌলিক একক, মানে এরা অন্য কোনো এককের উপর ডিপেন্ডেবল নয়। তাহলে ভরের এসআই একক কি হবে, অপশন নাম্বার বি, কিলোগ্রাম, ওকে, এসআই পদ্ধতিতে। অন্য পদ্ধতিতে বললে অন্য কিছু অপশনগুলো হতো, ওকে। চলো, যেমন এখানে যেমন পাউন্ড দিচ্ছে, বলে দিই একটু, গ্রামটা তো সিজিএস, এটা তো সিজিএস, কিলোগ্রাম তো বললাম এসআই, ঠিক আছে। আর পাউন্ডটা কি সিস্টেম, এটা হচ্ছে এফপিএস পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এফপিএস বলা হয়, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, সেই পদ্ধতিতে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। সেটা কি আছে, মানে গ্যাস থেকে তরলে পরিবর্তনের প্রক্রিয়াটিকে কি বলা হয়, গ্যাস থেকে যে তরলের পরিবর্তন, ঠিক আছে। কারণ আমরা কি জানি, কোনো একটা পদার্থ প্রথমে কঠিন থেকে তরল হলো, তরল থেকে গ্যাস হলো, কিন্তু গ্যাস থেকে আবার তরলে ফিরে আসার যে পদ্ধতি, কোন পদ্ধতিতে ফিরে আসতে পারে, সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলা হয় বলো, সেটাকে বলা হয় কি, অপশন নাম্বার এ গলন, জমাট বাঁধা, সংরক্ষণ, নাকি সাবলিমেশন, কি বলা হয় বলো। কি হবে, তরল থেকে এই গ্যাস থেকে তরলে পরিবর্তনের যে পদ্ধতি, সেটাকে বলা হয় সংহরণ, ঠিক আছে, সেটাকে বলা হয় সংহরণ, ওকে, কনডেনসেশন, ঠিক আছে। চলো, গলন তো বললাম, কঠিন থেকে তরলে যখন পরিবর্তন হচ্ছে সেটাকে বলছে গলন, সাবলিমেশন তো কঠিন থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে গ্যাসে, সেটাকে বলছে সাবলিমেশন, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 16, সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি পদার্থের ঘনত্বের জন্য সত্য, নিম্নলিখিত কোনটি একটি পদার্থের ঘনত্বের জন্য সত্য, মানে ঘনত্বের সাথে রিলেটেড এই যে বক্তব্যগুলো অপশনে দিয়ে আছে, সেগুলো কে ঘনত্বের সঙ্গে সঠিকভাবে যায়। দেখো অপশন নাম্বার এ কি আছে, অপশন নাম্বার এ আছে যে এটি তাপমাত্রা পরিবর্তনের পরেও অপরিবর্তিত থাকে, মানে বলতে চাইছি ঘনত্ব এমন একটা ফিনোমেনা বা এমন একটা জিনিস, সেটা কি, সেটা তাপমাত্রা মানে টেম্পারেচার পরিবর্তন চেঞ্জ হওয়ার সাথে সাথে কোনো পরিবর্তন হয় না, মানে ঘনত্ব কনস্ট্যান্ট থাকে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে, সেটা সঠিক কি। আবার তার কেন, দেখো আমি কি বলেছিলাম, যে ঘনত্ব বা জিনিসটা কতটা বেশি ঘন, যেমন যদি বলি, যেমন ধরো দুধ আছে, ঠিক আছে, দুধ আছে, দুধেতে তার একটা ঘনত্ব আলাদা হবে, আবার দুধে প্রচুর পরিমাণে জল মিক্স করে দিলাম, ঠিক আছে, প্রচুর পরিমাণে জল মিক্স করে দিলাম, তাহলে তার ঘনত্ব কি হলো, কমে গেল। তাহলে সেটা কতটা ঘনত্ব, সেটা টেম্পারেচারের উপরে নির্ভর করবে, হ্যাঁ অবশ্যই করবে, টেম্পারেচারের উপরে ঘনত্ব নির্ভরশীল, ঠিক আছে। এবার আমি সেদিনকে বোঝানোর সময় বলেছিলাম, জলের ক্ষেত্রে জল কি দেখায়, অ্যানালোমাস প্রপার্টি দেখায়, মানে জল শুধুমাত্র 4 ডিগ্রি পর্যন্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখায়, যেমন নর্মালি তাপমাত্রা বাড়ার সাথে সাথে সাধারণ সমস্ত পদার্থ কি করে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ঘনত্ব কমে, ঠিক আছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ঘনত্ব কমে, ওকে।
তাপমাত্রা বাড়ার সাথে সাথে ঘনত্ব কমে, আর তাপমাত্রা কমার সাথে সাথে ঘনত্ব কমে, এই তাপমাত্রা কমার সাথে সাথে ঘনত্ব বাড়ে, ঠিক আছে, মানে তাপমাত্রার সঙ্গে ঘনত্ব সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কিন্তু জল কি করে, জল তুমি যদি 0 থেকে 1 ডিগ্রিতে নিয়ে যাও, কি করবে ও টেম্পারেচার বাড়াচ্ছ, তার ফলে ঘনত্ব কমার কথা, কিন্তু কি করে ও ঘুরিয়ে ঘনত্ব বেড়ে যায়। এটা কি বলে জলের অ্যানোমাস প্রপার্টি। সেটা ও কত ডিগ্রি পর্যন্ত দেখায়, 4 ডিগ্রি পর্যন্ত। 4 ডিগ্রিতে গিয়ে ওর ঘনত্ব হাইয়েস্ট হয়। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে তুমি যত টেম্পারেচার বাড়বে জলের ঘনত্ব কমতে থাকবে। ওকে, চলো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নেক্সট নোট করে রাখতে পারো, পড়তে পারো পরীক্ষায়। আর বাকি তাহলে দেখো, তাহলে প্রথম অপশনটা কি হচ্ছে না, কারণ অপরিবর্তন তো থাকছে না। তাহলে অপশনটা এটা গেল। বি কি বলছে, বেশিরভাগ পদার্থের জন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে এটি কমে যায়। তাহলে কি বলছে, এই কথাটা কিন্তু আমার সঙ্গে মিলে যাচ্ছে, যে বেশিরভাগ পদার্থের জন্য, ওই জন্য বলেছে দেখো বেশিরভাগ, কারণ সবাই তো নয়, ওই যে জলের ক্ষেত্রে দেখালাম অ্যানোমাস প্রপার্টি। তাহলে বেশিরভাগ পদার্থের জন্য তাপমাত্রা কি হয়, যত বাড়বে তাপমাত্রা, জলের ঘনত্ব মানে জল কতটা গাঢ় সেই জিনিসটা কি হবে, হ্যাঁ, জলের ক্ষেত্রে 4 ডিগ্রি পর্যন্ত কি হয়, বেড়ে যায়। কিন্তু নর্মাল বেশিরভাগ পদার্থের জন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গাঢ়ত্বটা কমে যায়। তাহলে অপশন নাম্বার বি কিন্তু ঠিক। চলো নেক্সট অপশনগুলো দেখে নিই। বেশিরভাগ পদার্থের জন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে এটি বৃদ্ধি পায় না, বেশিরভাগ পদার্থের জন্য তো বৃদ্ধি পায় না, সেটা একমাত্র অ্যানোমাস প্রপার্টি যে দেখাচ্ছে জল, তার ক্ষেত্রে হয়। আর অপশন নাম্বার ডি, এটি চাপ পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় না। না, অবশ্যই চাপ পরিবর্তনের দ্বারা তো প্রভাবিত কি হয় না, অবশ্যই হয়। তাহলে এটাও কিন্তু ঠিক নয়, কারণ আমরা কি জানি, আমরা জানি চার্লস ও বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, যে বিজ্ঞানী বয়েল কি বলছে, বিজ্ঞানী বয়েল বলছে যে যদি উষ্ণতা অপরিবর্তিত রাখা যায়, তাহলে চাপ বৃদ্ধির সাথে সাথে গ্যাসের কি হয়, গ্যাসের আয়তন কি হয়, চাপ বৃদ্ধির সাথে সাথে কমে যায়। তাহলে চাপ বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তন কমে যায় যদি উষ্ণতাকে কি করা হয়, ধ্রুবক রাখা যায়, মানে কনস্ট্যান্ট রাখা যায়, ঠিক আছে। উষ্ণতাকে যদি ফিক্সড রাখা হয়, তাহলে চাপের সঙ্গে গ্যাসের আয়তনের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে গ্যাসের আয়তন বাড়বে, কমবে, চাপ কমলে গ্যাসের আয়তন বাড়বে। এবার এটাও বলে বয়েলের সূত্র, যেহেতু চাপের সঙ্গে আবার ঘনত্বে, এই ভলিউমের সঙ্গে একটা ঘনত্বের রিলেশন থেকে যায়, যে কোনো বেশিরভাগ বস্তুর যত আয়তন বাড়ে ঘনত্ব তত কমে, কারণ ঘনত্বের সঙ্গে আয়তন আবার ব্যস্তানুপাতে সম্পর্কযুক্ত, তাই ঘনত্ব যত বাড়বে আয়তন কি করবে, কমবে, ঠিক আছে। তাহলে পক্ষান্তরে আমরা এই ম্যাথামেটিক্সের রিলেশন থেকে বলতে পারি যে যেহেতু চাপ বাড়লে কি হচ্ছে, আয়তন কি হচ্ছে, কমছে, মানে ব্যস্তানুপাতে সম্পর্ক, আবার চাপ বাড়লে কি হচ্ছে, আবার আয়তনের সাথে আবার ঘনত্বও ব্যস্তানুপাতে সম্পর্ক, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে স্যার ঘনত্বের সাথে কি না চাপেরও একটা সম্পর্ক আছে, চাপ বাড়লে ঘনত্বেরও পরিবর্তন হবে, তাহলে সেটা প্রভাবিত হয় না, এটা হচ্ছে ভুল কথা। তাহলে কোন অ্যান্সারটা হবে, অপশন নাম্বার বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 17। সেটা হচ্ছে জল যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের অধীনে ফুটে, মানে নর্মাল যে চাপ আছে আমাদের, হ্যাঁ, সেই চাপে যখন ফুটে, আমাদের বায়ুমণ্ডলে যে চাপ আছে, ঠিক আছে, সেই চাপে যখন ফুটে তখন কোনটি ঘটে, এই যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি ঘটে, চলো দেখে নেবো। অপশন নাম্বার এ কি আছে, শুধুমাত্র জলের তাপমাত্রা বৃদ্ধি পায়। তার মানে কি বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন ফুটছে বায়ুমণ্ডলের চাপে তখন শুধু তাপমাত্রা বৃদ্ধি পায়। অপশন নাম্বার বি, যখন পর্যায় পরিবর্তন ঘটে তখন জলের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। অপশন নাম্বার সি, জলের ঘনত্ব বৃদ্ধি পায়। জলের অণুগুলির গতিজনিত শক্তি হ্রাস পায়। তাহলে এইগুলোর মধ্যে কোনটা ঘটে, দেখো জলের তাপমাত্রা বৃদ্ধি, শুধুমাত্র জলের তাপমাত্রা না, শুধুমাত্র জলের তাপমাত্রা বৃদ্ধি পায় না, তার সাথে সাথে আরো অন্য কিছু ফিনোমেনা ঘটে, ঠিক আছে। সেটা কি, সেটা আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি স্যার জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। আবার স্যার আমরা এটাও জানি যে জল 100 ডিগ্রিতে পৌঁছালেই স্যার ওদিক থেকে ধোঁয়ার মতো ওপর দিয়ে উঠতে থাকে, তাই তো। এটা আমরা সবাই দেখেছি নর্মালি, যখন বাড়িতে ভাত রান্না করে মা কি দেখি, যখনই ঢাকনাটা খুলে ফুটে যখন, তখন দেখি ধোঁয়ার মতো একটা বস্তু বেরোচ্ছে, তাই তো। তাহলে সেটা কি, সেটা হলো স্যার জল তার স্টেট বা অবস্থার পরিবর্তন করে গ্যাসে রূপান্তর ঘটে, মানে যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বাষ্পীভবন বলি। বাষ্পীভবন পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, সে বাষ্পে পরিণত হচ্ছে, জলটা মানে তরল ছিল সে বাষ্পে পরিণত, মানে তার গ্যাসে ট্রান্সফার হচ্ছে, তার অবস্থার পরিবর্তন করে। সেটা কত ডিগ্রিতে স্যার, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালেই সেটা ঘটতে থাকে। আবার 0 ডিগ্রিতে যখন চলে আসে, আমরা জানি স্যার জলটা কি হয়ে যায়, সে কঠিনে বরফে পরিণত হয়, মানে সেও তার অবস্থা পরিবর্তন করে। তাহলে এই যে 100 ডিগ্রি 0 ডিগ্রি এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট টেম্পারেচার। তাহলে শুধু কি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না স্যার, তার সাথে সাথে অন্য ফিনোমেনা ঘটছে, যেমন যখন পর্যায় পরিবর্তন ঘটে তখন জলের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। হ্যাঁ দেখো,
যখন পর্যায় পরিবর্তন, পর্যায় মানে মানে তার অবস্থার যখন পরিবর্তন ঘটছে তখন তাপমাত্রাটা অপরিবর্তিত থাকে। আচ্ছা, এটা কিন্তু সঠিক। কেন? আমরা জানি কোনো পদার্থ যখন তার অবস্থার পরিবর্তন ঘটায়, সাপোজ জল আছে, ঠিক আছে, জল আছে, ধরো জল, এই যে জল দেখছি, জলটা যখন বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে না গ্যাসে পরিণত হচ্ছে, তাই তো? বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসে যখন পরিণত হয়, এই যে পদ্ধতিটা ঘটছে না, এই পদ্ধতিটা, এই যে বাষ্পীভবন, ঠিক আছে, এই যে বাষ্পীভবন প্রক্রিয়া যে ঘটছে, এই পদ্ধতির টাইমে কিন্তু যখন কোনো পদার্থ তার অবস্থার পরিবর্তন ঘটে, যেই টেম্পারেচারে ঘটে সেই টেম্পারেচারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে তার স্টেট বা অবস্থার পরিবর্তন ঘটায়, মানে তরল থেকে গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। বাট তখন তার তাপমাত্রা স্থির থাকে, মানে অপরিবর্তিত থাকে, মানে তাপমাত্রাটা অপরিবর্তিত রেখে সে কি করে, সে তার ভিতরে যে এনার্জি আছে, ঠিক আছে, তার মাধ্যমে সে তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেলে। তাহলে এই অপশন নাম্বার বিটা তো ঠিক হলো। চলো নেক্সট অপশনগুলো দেখে নিই যে ঠিক বলছে কিনা। দেখো, জলের ঘনত্ব বৃদ্ধি পায়, আমি আগে বলেছিলাম জল হচ্ছে এমন একটা পদার্থ যে কিছুটা হলেও ঘনত্বের সঙ্গে তাপমাত্রার রিলেশনটা একটু ব্যতিক্রম, মানে একটু ওর বিপরীতে চলে, মানে স্রোতের বিপরীতে চলে। তাহলে কি সেটা কিন্তু কি বললাম যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওই জন্যে দেখবে যখন কোনো প্রমাণ হিসাবে জলকে ধরা হয় ঘনত্বের ক্ষেত্রে, তখন কিন্তু বলা হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের সঙ্গে রিলেশন করে। কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু জলের ঘনত্ব এক পাওয়া যায় না, কারণ জল কি দেখায়, অ্যানোলামাস প্রপার্টি দেখায়। অন্য পদার্থটা কিন্তু সচরাচর দেখায় না, খুব কম সংখ্যক পদার্থ আছে যারা অ্যানোলামাস প্রপার্টি দেখায়। মানে জল নর্মালি ক্ষেত্রে টেম্পারেচারের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি, সেটা হচ্ছে স্যার ব্যস্তানুপাতিক, মানে তোমার যদি টেম্পারেচার বাড়ে কি হবে, ঘনত্ব কমে যাবে, ঠিক আছে, আবার টেম্পারেচার কমলে ঘনত্ব বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু জলের ক্ষেত্রে কি দেখা যায়, যখন 0 থেকে 1 ডিগ্রি করি তখন ঘনত্ব কমার বদলে বেড়ে যায়, এটা হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখায়। সেটা ঠিক আছে, কিন্তু সেটা 4 ডিগ্রি পর্যন্ত, তারপরে ও কিন্তু নর্মাল পদার্থের মতো আচরণ করে, মানে তখন টেম্পারেচার বাড়লে ঘনত্ব কমবে। সে তাই 100 ডিগ্রিতে কিন্তু সে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায়, এটা আমরা বলতে পারি না, কারণ ঘনত্বের সঙ্গে তাপমাত্রা সম্পর্ক হচ্ছে কি 4 ডিগ্রি পরে জলের ক্ষেত্রে সেটা ব্যস্তানুপাতিক। চলো এবার নেক্সট যে অপশন, যে জলের অণুগুলির গতিজনিত শক্তি হ্রাস পায় না। স্যার কেন হবে না স্যার এটা? কারণ আমি একটু আগে বোঝালাম যে যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয় তখন তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন গ্যাস যে অবস্থা তার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমি বলেছিলাম যে গ্যাসের কণাগুলোকে যদি, সাপোজ তোমাকে একটা উদাহরণ দিয়েছিলাম আমি যখন আগের ক্লাসে বুঝিয়েছিলাম, যে তুমি যদি 5 লিটার জল নাও দিয়ে একটা 10 লিটারের বালতিতে ভরো, তাহলে কি হবে দেখবে, তুমি যদি রেখে দাও 10 দিন রেখে দিলেও দেখবে সেই হাফ বালতিই ভর্তি হয়ে আছে, মানে ঠিক হাফ জায়গাতেই আছে, তাই তো, মানে 5 লিটারই হয়ে আছে। তুমি যদি 5 লিটারের পরে যে 5 লিটারের পরে যে ফাঁকা 5 লিটার অংশটা আছে সেখানে শুধু বায়ু পাবে, জল কিন্তু পাবে না। কিন্তু স্যার যদি তুমি 5 লিটার কোনো একটা গ্যাসকে 5 লিটার গ্যাসকে একটা 10 লিটারের সিলিন্ডারে ভরে রাখো স্যার, তাহলে তুমি কিন্তু ওই 5 লিটারের অংশে শুধু গ্যাসটা পাবে না, তুমি সমগ্র সিলিন্ডারটা জুড়ে গ্যাসটা পাবে। কারণ স্যার গ্যাসের ধর্মই হচ্ছে কি, যে গ্যাসের ধর্মই হচ্ছে সে তার অণুগুলোর ভিতরে সম্পর্ক হচ্ছে, মানে যে রিলেশন বা যে ফোর্স যেটা একটা অণু আরেকটা অণুকে ধরে রাখে সেটা হচ্ছে খুবই কম। আর দ্বিতীয় গ্যাসের বৈশিষ্ট্য কি, তার অণুগুলি সবসময় একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে, মারামারি করে, তাই একে অপর থেকে সবসময় দূরে থাকে, কেউ কারোর কাছে থাকে না, এবং যেই পাত্রে থাকে সেই সমগ্র পাত্রের দেওয়ালে প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে। তাহলে এই জন্য স্যার আমি সেই থিওরি থেকে বলতে পারি যে গতিশক্তি মানে আমরা কি বুঝি, যখন একটা কণা যখন গতিশীল অবস্থায় থাকে যেই শক্তির জন্য, সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে এই থিওরি থেকে আমরা বলতে পারি স্যার জলের অণুগুলির গতিশক্তি হ্রাস পাবে না, যত স্যার 100 ডিগ্রিতে কি হবে তত স্যার গ্যাসে পরিণত হবে। আর গ্যাসে পরিণত হওয়া মানে কি বললাম, গ্যাসের গতিশক্তি বেশি থাকে কণাগুলোর ক্ষেত্রে। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। সেটা হচ্ছে নিম্নলিখিত কোন জোড়া শারীরিক ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে সঠিক পার্থক্য উপস্থাপন করে। তাহলে নিম্নলিখিত কোন জোড়া শারীরিক এবং রাসায়নিক, মানে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে সঠিক পার্থক্য উপস্থাপন করে। তাহলে চলো অপশনগুলো দেখে নিই। সেটা হচ্ছে প্রথমটা আছে শারীরিক পরিবর্তন নতুন পদার্থের গঠন, রাসায়নিক পরিবর্তন নতুন পদার্থ গঠিত হয় না। মানে ভৌত পরিবর্তনে বলতে চাইছে যে নতুন পদার্থ গঠিত হয়। সাপোজ আমি কি নিলাম, সাপোজ আমি ধরো কি করলাম না, একটা পদার্থ নিলাম, ঠিক আছে, ধরো জল নিলাম, H2O নিলাম, H2O একটা পদার্থ, তাই তো, একটা যৌগিক পদার্থ। H2O কে ইলেকট্রোলাইসিস করলাম, ঠিক আছে, যে ইলেকট্রোলাইসিস প্রসেস যেটা পরবর্তীকালে পড়াবো আমি, ঠিক আছে, কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস করলাম। তাহলে কি দেখবো, তাহলে আমরা দেখবো স্যার হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে গেল,
তাই তো? বা H2SO4 নাও, ইলেকট্রোলাইসিস করো, কি হবে স্যার? হাইড্রোজেন এবং SO4 আয়ন, SO4 মাইনাস আয়ন ও হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হলো। তাহলে কেন এই যে দেখছো, তাহলে কি দেখলাম? H2SO4 ছিল, সেখান থেকে হাইড্রোজেন ও SO4 মাইনাস আয়ন বা র্যাডিক্যাল তৈরি হলো, মূলক তৈরি হলো, ঠিক আছে? তাহলে এই যে পরিবর্তন, নতুন পদার্থের সৃষ্টি হলো, ঠিক আছে, এটা বলতে চাইছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনে বলতে চাইছে কি হলো না, রাসায়নিক পরিবর্তনে কোনো নতুন পদার্থের সৃষ্টি হলো না। অপশন নাম্বার বি কি বলছে? শারীরিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন অপরিবর্তনীয়, মানে ভৌত পরিবর্তন করা যায় না। দেখো ভৌত পরিবর্তন বলতে গেলে কি, ধরো ধরো একটা কিউব আকারের একটা মোম নিলাম, ঠিক আছে? কিউব আকারের সাপোজ 1 মিটারের একটা বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট মোম নিলাম, সেটাকে তাপ দিলাম, তাহলে কি হবে? গলে যাবে। গলে গিয়ে আমি গলালাম কোথায়? আমি গলালাম হচ্ছে যে একটা কিউবয়েড আকারের কোনো একটা ধরো ছাঁচের মধ্যে গলালাম। তাহলে যখন জমে যাবে সেটা কি ওই কিউব থাকবে নাকি কিউবয়েড হয়ে যাবে? নিশ্চয়ই কিউবয়েড হয়ে যাবে। তাহলে ভৌত পরিবর্তন মানে কি? ভৌত পরিবর্তন মানে যেটা আমরা সরাসরি দেখছি বাইরে থেকে, ঠিক আছে, যার ভিতরে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, মানে অণু পরমাণুর কোনো চেঞ্জ হয় না, কি হয়? বাহ্যিক পরিবর্তন ঘটে। তাহলে এই যে কিউব ছিল হয়ে গেল কিউবয়েড, এটা কি পরিবর্তন? এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তার মানে কি বুঝতে পারলাম? ভৌত পরিবর্তনে কিন্তু কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না স্যার। কি হয়? যেটা হয় সেটা হচ্ছে যে বাইরের পরিবর্তন। আবার এখানে যে অপশন নাম্বার বি বলছে শারীরিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন অপরিবর্তনীয়, তাই কি? কিউব কি কিউবই থেকে গেল না স্যার, পরিবর্তন হয়ে গেল। আবার রঙের পরিবর্তন, ঠিক আছে, সেটাও কি এক ধরনের ভৌত পরিবর্তন, ঠিক আছে? চলো আবার অপশন, তাহলে অপশন নাম্বার এ বি হলো না। অপশন নাম্বার সি কি বলছে? শারীরিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন নতুন পদার্থ গঠিত হয় না, রাসায়নিক পরিবর্তন নতুন পদার্থের গঠন করে। আর অপশন নাম্বার ডি কি বলছে? শারীরিক পরিবর্তন শক্তি শোষিত হয়, রাসায়নিক পরিবর্তনে শক্তি মুক্ত হয়, ঠিক আছে? তাহলে দেখো এটা কি ধরনের? দেখো অপশন নাম্বার সি যেটা, ভৌত পরিবর্তন নতুন পদার্থ গঠিত হয় না, একটু আগে আমি বললাম যে হ্যাঁ গঠিত হয় না। আর রাসায়নিক পরিবর্তনে কি হয়? নতুন পদার্থের গঠন হয়, ঠিক আছে? তার মানে অণু পরমাণু চেঞ্জ হলে নতুন পদার্থ তৈরি হয়, ঠিক আছে? বেশ, যেমন যেমন ধরো জেডেন জিঙ্ক নিলাম, H2SO4 নিলাম, কি হবে? ZnSO4 হয়ে গেল আর হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। তাহলে এই ক্ষেত্রে কি নতুন পদার্থের সৃষ্টি হলো? হাইড্রোজেন ছিলই না, হয়ে গেল হাইড্রোজেন। জিঙ্ক ছিল, হয়ে গেল ZnSO4। তাহলে নতুন পদার্থের অনুপরিবর্তন পরিণত হয়েছিল রাসায়নিক পরিবর্তন। তো অপশন নাম্বার সি তো হবে, কথা শুনে বুঝতে পারছি। কিন্তু অপশন নাম্বার ডি, শারীরিক পরিবর্তন শক্তি শোষিত হয়, রাসায়নিক পরিবর্তন শক্তি মুক্তি হয়। সবসময় কি এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে শক্তি কি হয়? শোষিত হয়, মানে টেম্পারেচার না দিলে, তাপ না দিলে আমাদের কি হবে না? রাসায়নিক পরিবর্তনটা শুরুই হবে না। আবার এমন অনেক বিক্রিয়া আছে, রাসায়নিক পরিবর্তন আছে যেগুলোকে তাপমাত্রা মুক্ত হয়। যেমন স্যার, যেমন এক্সাম্পল হলো, যদি ধরো নিউক্লিয় বিকিরণ, ঠিক আছে, বা নিউক্লিয় বিভাজন, হ্যাঁ সরি বিকিরণ বললাম, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে নিউক্লিয় বিভাজন যখন হচ্ছে, মানে ধরো কি হলো? নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে একটা ইউরেনিয়ামের একটা ভারী কণা, হ্যাঁ ইউরেনিয়ামের ভারী কণা, ইউরেনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 92 আর ভর সংখ্যা হচ্ছে 238। তাহলে এই যে 92 238, এটা কি হলো? এটা স্যার কি হবে? যখন ভেঙে গেল ছোট ছোট দুটো, কি হলো না, ছোট ছোট অপেক্ষাকৃত হালকা পরমাণুতে পরিণত হলো এবং নিউট্রন কণার সৃষ্টি হলো কিছু। আর তার সাথে কি হলো? প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হলো। তাহলে স্যার এই যে টেম্পারেচার মুক্তি হলো, শক্তির মুক্তি ঘটলো, ঠিক আছে? আবার এমন বিক্রিয়াও আছে যেখানে প্রচুর পরিমাণে শক্তি আগে দিতে হয়। তাহলে যেমন হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, যেটা আমাদের কোথায় ঘটে? যেটা আমাদের সূর্যতে ঘটে। যেমন আমাদের সূর্যতে শক্তির উৎস কি? নিউক্লিয়ার সংযোজন। তাহলে নিউক্লিয়ার সংযোজন মানে কি? মানে আমাদের সূর্যতে কি ঘটছে? হাইড্রোজেন আছে, আর কি জানি আমরা? যে হাইড্রোজেন আছে আর হিলিয়াম গ্যাস আছে, তাই তো? তাহলে আমরা যদি পর্যায় সারণী দেখি, প্রথমে কি আসে? হাইড্রোজেন, তারপরে কি আসে? হিলিয়াম, তাই তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে এই যে পরপর যে মৌলগুলো আসছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 1। আর হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, কারণ সে 2 নম্বরে আসে। তার মানে কি? তার মানে আমরা কেমিস্ট্রি যখন সে স্ট্রাকচার অফ অ্যাটম বলেছিলাম, তার মানে হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, তাই তো? ওর 1 পরমাণু ক্রমাঙ্ক, মানে একটাই আছে কি আছে? প্রোটন, একটা আছে ইলেকট্রন। কিন্তু হিলিয়ামের একটা নিউট্রন আছে, একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে সেই কি হচ্ছে? তোমার সূর্যতে দুটো করে হাইড্রোজেনের পরমাণু কি হচ্ছে? একসঙ্গে নিউক্লিয়ার সংযোজন ঘটে কি হচ্ছে? হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে, ঠিক আছে? তাহলে যখন হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে, নিউক্লিয়ার সংযোজন ঘটছে, প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হচ্ছে, তবে সেই বিক্রিয়াটা ঘটছে। তারপরে যদি আবার এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে স্যার এটা সম্পূর্ণ ভুল। কোনটা? না, শারীরিক পরিবর্তন মানেই যে শক্তি শোষিত হবে, রাসায়নিক পরিবর্তন মানেই যে শক্তি মুক্তি হবে, এটা সবসময় ঠিক নয়। কখনো মুক্তি হতেও পারে, কখনো শোষিত হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে স্যার? শারীরিক পরিবর্তন নতুন পদার্থ গঠিত হয় না, রাসায়নিক পরিবর্তন নতুন পদার্থ গঠিত হয়। চলো নেক্সট কোশ্চেন যাবো। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়?
দেখো এনট্রপি এবং এক্সট্রপি এটা একটা আলাদা চ্যাপ্টার এবং অনেক বড় চ্যাপ্টার, জটিল চ্যাপ্টার। তো এখানে ডিটেলসে বুঝতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। তো এনট্রপি আর এক্সট্রপি হচ্ছে এনার্জির সঙ্গে রিলেটেড থার্মোডাইনামিক্সের একটা চ্যাপ্টার, ঠিক আছে, তাপগতিবিদ্যা যে আছে, ঠিক আছে। তাহলে এই যে থার্মোডাইনামিক্সের একটা জিনিস হচ্ছে এনট্রপি এবং এক্সট্রপি, সেই এনট্রপির বৃদ্ধি কোন প্রক্রিয়ার মধ্যে ঘটবে? দেখো জলের জমাট বাঁধা মানে জল বরফ হচ্ছে, বাষ্পের ঘনীভবন মানে জলীয় বাষ্প আছে সেটা ঘনীভবন বা কন্ডেনসেশন ঘটছে, কন্ডেনসেশন ঘটে কি হচ্ছে, সে আবার তরলে পরিণত হচ্ছে। শুষ্ক বরফের সাবলিমেশন মানে ধরো শুষ্ক বরফ আছে, শুষ্ক বরফ আমরা কাকে বলি এখান থেকে একটু ডিটেলসে বলে দিই। শুষ্ক বরফ কাকে বলি আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের সলিডিফিকেশন বা কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা তরল কঠিন আকারে পাই, ঠিক আছে, লো টেম্পারেচারে যখন কার্বন ডাইঅক্সাইডকে জমাট বাঁধানো হয়, সেই লো টেম্পারেচারে সলিড কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ, ঠিক আছে। তাহলে সেই শুষ্ক বরফের সাপ্লিমেশন, আবার হ্যাঁ শুষ্ক বরফ কিন্তু তরল পদার্থে যায় না, মানে শুষ্ক বরফ কি করে ডাইরেক্ট কঠিন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়, তার মানে সে তরল অবস্থায় যায় না। তাহলে এই যে শুষ্ক বরফের সাপ্লিমেশন, এখানে কি এনট্রপি বৃদ্ধি পাচ্ছে? আয়োডিন বাষ্পের ডিপোজিশন বা আয়োডিন বাষ্পটা ডিপোজিশন হচ্ছে, মানে কি হচ্ছে, মানে ধরো ঘনীভবন করছে। তাহলে এই যে ডিপোজিশন প্রক্রিয়ায় এখানে কি এনট্রপি বৃদ্ধি পাচ্ছে? দেখো এনট্রপি আর এক্সট্রপি হচ্ছে এনার্জির সঙ্গে বা থার্মোডাইনামিক্সের সঙ্গে রিলেটেড একটা বস্তু। এই যে ডেল্টা দিয়ে আমরা বোঝাই, ঠিক আছে, মানে হায়ার স্টাডিজে ডেল্টা দিয়ে বোঝানো হয় এনট্রপি এক্সট্রপিকে। তাহলে এই যে তোমার জলের জমাট বাঁধছে, মানে কি জলটা কি করছে, জমাট বাঁধছে। আচ্ছা জল কখন জমাট বাঁধবে? আমরা যদি জলকে তাপ দিচ্ছি জমাট বাঁধবে না স্যার, তাপ দিলে সেটা বাষ্পীভবন হয়ে যাবে। তাহলে জল থেকে টেম্পারেচার শুষে নিতে হবে, মানে ওর টেম্পারেচারকে কমিয়ে দিতে হবে। টেম্পারেচার মানেই কি স্যার? টেম্পারেচার মানেই হচ্ছে এনার্জি, তাই তো? টেম্পারেচার মানেই এনার্জি। তাহলে সেই এনার্জিকে আমাদের ওখান থেকে কমিয়ে দিতে হবে, তবে সে কি করবে, জমাট বাঁধবে, ঠিক আছে স্যার। বাষ্পের ঘনীভবন, বাষ্প আছে। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি জলের টেম্পারেচার নর্মাল অবস্থায় জলের টেম্পারেচার বেশি হবে নাকি জলীয় বাষ্পের? স্যার জলীয় বাষ্পের বেশি হবে, কারণ জলটাকে তাপ দিয়েই তো জলীয় বাষ্প করেছি, তাই না? তাহলে জলীয় বাষ্পও কিন্তু তাপ নিবে না, কি করবে, তাপ কমাবে, তারপরে সে কি করবে, তাপকে বর্জন করবে, মানে নিয়ে নিয়ে মানে বর্জন করবে, বর্জন করে সে কি করবে, কন্ডেনসেশন হবে এবং ঘনীভবন হয়ে জলে পরিণত হবে, মানে বাষ্পের ঘনীভবন। শুষ্ক বরফের সাপ্লিমেশন, শুষ্ক বরফ বলতে কি কার্বন ডাইঅক্সাইডের সলিডিফিকেশন, মানে তাকে টেম্পারেচার কমিয়ে স্যার শুষ্ক বরফ করেছি। এরপরে তাকে যদি আমি কি করতে চাই, তাকে যদি আমি স্যার সে যখন সাপ্লিমেশন করছে, সে যখন উদ্বায়ী পদার্থ মানে ডাইরেক্ট গ্যাসে পরিণত হচ্ছে, তার মানে স্যার আমরা কি জানি কোনো জিনিস গ্যাসে পরিণত হতে গেলে বা অবস্থার পরিবর্তন হতে গেলে তাপ কমায় বা নেয়, এক্ষেত্রে কিন্তু তাপ নিবে, কারণ সে অলরেডি তাপ কমিয়ে শুষ্ক হয়েছে। বললাম তাপ কমিয়ে শুষ্ক করতে হয়, তাহলে তাকে যখন বাষ্প হতে হবে তাকে কিন্তু তাপ নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ। আর আয়োডিন বাষ্পের ডিপোজিশন সেম বাষ্পের ঘনীভবনের মতোই, তাকে কি করতে হবে, তাপ কিন্তু ছাড়তে হবে। তাহলে তাপ সবাই ছাড়ছে, এও ছাড়ছে, এও ছাড়ছে, মানে অপশন এ বি ডি তিনজনই কিন্তু তাপ ছাড়ছে। তাপ ছাড়া মানে স্যার এনট্রপি কমে যাওয়া। মোটা কথায় যদি বলি তাপ ছাড়া মানে হচ্ছে এনট্রপি কমে যাওয়া। স্যার তাপ নেওয়া মানে তার এনট্রপির বৃদ্ধি পাওয়া। তাহলে তাপ যখন নিচ্ছে তখনই কি করছে, এনট্রপি কি করছে, এনট্রপি স্যার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এনট্রপি কি করছে, এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এনট্রপি বৃদ্ধি কখন হচ্ছে, যখন স্যার তাপ নিচ্ছে, তাপ ছেড়ে দিলে এনট্রপি কমে যাওয়া, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কোনটা বলতে পারি যে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এনট্রপি এক্সট্রপি নিয়ে যখন ক্লাস করাবো, যদিও তোমাদের মনে হয় নর্মাল কম্পিটিটিভে নেই এনট্রপি এক্সট্রপি নিয়ে সিলেবাস, হ্যাঁ, যখন ডিটেলসে যদি করাই তখন ডিটেলসে বলবো। এনট্রপি এক্সট্রপি নিয়ে বেশি বললাম না, কারণ খুবই জটিল বিষয়, ঠিক আছে, থার্মোডাইনামিক্সের ব্যাপার, অত সহজ না। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাবো। তাহলে প্লাজমা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি ভুল, ঠিক আছে। আমি বলেছিলাম যে প্লাজমা হচ্ছে পদার্থের একটা স্পেশাল অবস্থা, যেখানে কি হয় না, যেখানে সলিড, লিকুইড এবং গ্যাস তিনটে অবস্থায় পদার্থের বর্তমান থাকে কিছুটা করে। সেটা কখন ঘটে? সেটা স্পেশাল কেসে ঘটে যখন প্রচণ্ড পরিমাণে চাপ বা প্রচণ্ড পরিমাণে টেম্পারেচারের ফলে অবস্থা কি হয়, পদার্থের বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে। ইলেকট্রন বেরিয়ে চার্জ পার্টিকেলে পরিণত হয় গ্যাসের ক্ষেত্রে, মানে গ্যাস অবস্থায় যখন থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তার তিনটে অবস্থায় বর্তমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্লাজমার ক্ষেত্রে কোনটা হয়? প্লাজমা ধনাত্মক ও ঋণাত্মক কণা সম্বন্ধে গঠিত। একটু আগে বললাম যে ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, মানে যেই পদার্থ থেকে বেরিয়েছে তার কি হবে, সেটা ধনাত্মক আধানে পরিণত হবে, কারণ ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে প্রোটনের সংখ্যা বেড়ে যাবে, তার মানে ধনাত্মক সংখ্যার কি রাজ চলবে, তার মানে সেই পরমাণুটা একটা ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে ধনাত্মক আবার কোনো কে কি করছে, ইলেকট্রন যখন ছাড়ছে কেউ আবার ইলেকট্রনটা নেবেও, যার প্রয়োজন, যার পোটেনশিয়াল আছে ইলেকট্রন নেবার, তাহলে সেই ইলেকট্রন নেওয়া মানে কি, তার ঋণাত্মক কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে সেই ঋণাত্মক আধানে পরিণত হবে। তাহলে প্লাজমা ধনাত্মক ও ঋণাত্মক কণা সম্বন্ধে তো অবশ্যই গঠিত। প্লাজমা বিদ্যুৎ পরিবহন করে। দেখো আমরা কি জানি, কোনো বস্তুর মধ্যে দিয়ে, এই প্লাস্টিকের মধ্যে যদি কারেন্ট পাঠাই যাবে না, কেন? কারণ স্যার তার কোনো ফ্রি ইলেকট্রন নেই, মানে তার বাইরের কক্ষে আমরা যখন
স্ট্রাকচার অফ অ্যাটম পড়াচ্ছিলাম তখন ইলেকট্রনের যে কক্ষপথ তৈরি করেছিলাম, ঠিক আছে, যদি সোজা কথায় বলি তাহলে সেটা হচ্ছে কে এল এম, ঠিক আছে, কে এল এম এরকম করে কক্ষপথ যায়, এবং এগুলোকে যদি আমি এন বলি, মানে এগুলোকে যদি আমি এন বলি, এন দিয়ে ডিনোট করি, তাহলে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কি কার উপর নির্ভর করে, সেটা হচ্ছে টু ইন্টু এন তার হোল স্কোয়ার, এর উপরে নির্ভর করে। মানে কে তে কটা থাকবে, কে হচ্ছে ফার্স্ট কক্ষ, তার মানে কে এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 1, এর ক্ষেত্রে এন এর ভ্যালু কত 1, এর ক্ষেত্রে এন এর ভ্যালু 2, এর ক্ষেত্রে এন এর ভ্যালু 3, পরপর যেমন সিরিয়াল ওয়াইজ যায়। তাহলে কে তে কটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে 2 ইন্টু 1, কারণ 1 এর স্কোয়ার 1 সমান ইজ ইকুয়াল টু 2, তার মানে কে তে কটা থাকবে, দুটো। কিন্তু যদি ডিটেলসে বলি, কিন্তু যদি ডিটেলসে সায়েন্স থেকে বলি, তাহলে সেটা নির্ভর করে হচ্ছে প্রথম কক্ষ হচ্ছে 1s, দ্বিতীয় কক্ষ হচ্ছে 2s 2p, তৃতীয় কক্ষ হচ্ছে 3s 3p 3d, চতুর্থ কক্ষ হচ্ছে 4s 4p 4d, এইভাবে যায় যদি ডিটেলসে বলি। তাহলে কি হয়, ধরো সাপোজ আমি নিলাম হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের কত পারমাণবিক ক্রমাঙ্ক, সেটা হচ্ছে স্যার 8, তাহলে অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কত 8, ঠিক আছে, তার মানে 8টা ওর ইলেকট্রন আছে, তাহলে তার কটা কোথায় থাকবে, তার মানে তার 1s, এবার এস ঘরগুলো ঠিক এরকম হয়, মানে যদি ইলেকট্রো মাইক্রোস্কোপে দেখি, হ্যাঁ, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপে ঠিক এরকম ভাবে দেখা যায় যে তার 1 এর ঘরে, এস এর ঘরে দুটো, পি মানে হচ্ছে 6 এর ঘর, মানে তার 3টে কক্ষ থাকে, ঠিক আছে, আর ডি মানে হচ্ছে তার 5টা কক্ষ থাকে। এটা হচ্ছে পুরো ডিটেলসে যদি বলি, তাহলে এটার উপরে কিন্তু ভ্যালেন্সি, এটার উপরে সে কীরকম তড়িৎ ঋণাত্মক হবে না তড়িৎ ধনাত্মক হবে, এই জিনিসটার উপরই সমস্ত কিছু নির্ভর করে। যদি বুঝতে পারো তাহলে সব ক্লিয়ার। তাহলে দেখো এসে কীরকম থাকে, অক্সিজেনের ক্ষেত্রে 8টা, তার মানে এখানে একটা ইলেকট্রন ধরলো সে ঘুরলো ক্লকওয়াইজ, আর একটা ইলেকট্রন ঢুকলো সে ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এটা 1 এর ঘর চলে গেল, মানে কে যেটাকে আমরা বলছি। এরপরে যখন যেটা এল এর ঘর আছে, তার মানে এল এতে দেখো, এল এর ক্ষেত্রে কি 2, তো তার মানে 2 দুগুণে 4, ঠিক আছে, এটাকে 4 বলা হয়। কিন্তু এখানে 2 এর ঘরে 2s 2p, তার মানে এস এর ঘরে আরও একটা আছে, 2 এর ঘরে এস আছে একটা, এস এর দুটো ধরবে, সেও গেল একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আবার 2p এর ঘরে তাহলে দুটো 4টে হলো, পি এর ঘরে কিন্তু 4টে আর 4টে পড়ে আছে, তার মানে পি এর ঘরে কি একটা গেল, ঠিক আছে, আবার একটা গেল, আর আবার একটা গেল, তাহলে কটা গেল অক্সিজেনের, 1s এর ঘরে দুটো ধরে গেল, 2s এর ঘরে দুটো 4টে ধরে গেল, আর 3টে পড়ে আছে, তাই তো। তার এই 4টে ধরে গেল, 4টে ইলেকট্রন পড়ে আছে, সেটা কোথায়, পি এর ঘরে কি ধরলো না, পি এর ঘরে 6টা ধরবে স্যার, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে দুটো করে ইলেকট্রন ঘুরে। কেন, কারণ দুটো করে ইলেকট্রন, আমরা কি জানি, যখন ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি হবে, তার সমতা আনার জন্য দুটো ইলেকট্রন কেউ ক্লকওয়াইজে ঘুরছে, কেউ অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে হবে, তবে জিনিসটা, কারণ ধরো আমি তোমাকে ঠেলছি, যদি একদিকে ঠেলে যায় তো তুমি পিছিয়ে যাবে, ওই দিক থেকেও বিপরীত দিকে আবার কাউকে ঠেলতে হবে, তবে তুমি এক জায়গায় স্থির থাকবে। সমান বলে যদি ঠেলে, কেউ পিছন থেকে তোমাকে ঠেলছে, আমি সামনে থেকে ঠেলছি, তাহলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আর আমরা জানি সমস্ত পদার্থ ইকুইলিব্রিয়ামে আছে বলে আমরা তার অস্তিত্ব খুঁজে পাচ্ছি, নাহলে তো সবাই কারেন্ট বহন করতো, বা সবাই কি পরমাণু আকারে থাকতো। তাহলে এই যে দেখো এরা 4টে পড়ে আছে, তার মানে কি হলো, এখানে একটা, মানে ধরো সোজা কথায় যদি বলি কিভাবে হচ্ছে স্যার এটা, তাহলে এরা দুটো দেখো ফাঁকা ফ্রি ইলেকট্রন পড়ে থাকলো, মানে এর কোনো জোর নেই, মানে এর আর কি সাথে নেই, গার্লফ্রেন্ড নেই, বউ নেই, যা বলবে। তাহলে গার্লফ্রেন্ড বউ যাদের থাকে না, তারা কি করে দেখবে, তারা ডেসপারেট, ঠিক আছে, তারা কি করে, তারা খুঁজে বেড়াচ্ছে সঙ্গী। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে বা গার্লফ্রেন্ড আছে ধরো স্টেবল, তারা কি মনে হয় খুঁজবে, মানে সাহস হলেও খুঁজবে, মানে খোঁজার ইচ্ছা হলেও সাহস হবে না আর কি, তো সে খুঁজবে না। কিন্তু স্যার এরা ফ্রি আছে, এরা দুজন দেখো ফ্রি আছে, মানে এদের কোনো বাধা নেই, রাত 2টোর সময় মুভি দেখতে চলে যাবে, সকালবেলা উঠে হয়তো ঘুমাচ্ছে 12টা পর্যন্ত। কিন্তু স্যার বিয়ে হয়ে গেলে, বা স্যার আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, তাহলে কিন্তু ঘুমোতেও দেবে না, আর 2টোর সময় মুভিও দেখতে পাবে না। তাহলে এরা কিন্তু বাধা, এরা কিন্তু কিছু করতে পারছে না, এরাও বাধা। দেখো অ্যাকচুয়ালি এই মাঝের দাগটা থাকে না, হ্যাঁ, মানে এটা দাগটা ফুল করে পড়ে গেছে, তাহলে দাঁড়াও মুছে দিচ্ছি আমি, এই দাগটা থাকে না, ঠিক আছে। তাহলে এরা কিন্তু স্যার, এরা কি ফ্রি, তাহলে এই যে দুজন ফ্রি দেখছো, এরা দুজনই বাইরে বেরিয়ে গিয়ে, ওই জন্য স্যার অক্সিজেনের আমরা দেখতে পাই, কি দেখতে পাই, অক্সিজেন পজিটিভলি চার্জ দেখায়, তাও কত 2+ দেখায়, তাই তো। আমরা কি জানি অক্সিজেন 2+ দেখায়, অক্সিজেনের ভ্যালেন্সি বা যোজ্যতা কত 2, সেটা কি পজিটিভ, কেন, এই জন্য, ঠিক আছে, কারণ ওর দুটোই ফ্রি ইলেকট্রন আছে, তাই যখন প্রয়োজন পড়ে সে কি করে, সে দুটো ইলেকট্রন, ধরো কি করলো না, দুটো ইলেকট্রন, সরি, অক্সিজেন নেগেটিভলি চার্জ দেখায়, ঠিক আছে, অক্সিজেন নেগেটিভলি চার্জ দেখায়, সরি, অক্সিজেন নেগেটিভলি চার্জ দেখায়, কত 2 নেগেটিভ চার্জ দেখায়, কেন, কারণ এর দুটো ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে। এই দুটো ফ্রি ইলেকট্রনের ফলে কি হয়, দুটো ফ্রি ইলেকট্রনের ফলে সেটা, কই বাবা পেনটা আসছে না কেন,
টেকনিশিয়ান দেখো গো। হ্যাঁ, তাহলে এই জন্য অক্সিজেন কি করে, নেগেটিভ চার্জ দেখায়। কত নেগেটিভ না 2। কেন, কারণ এর দেখো দুটো ফাঁকা কক্ষ আছে, দুটো ফাঁকা কক্ষ আছে, যারা কি একা একা আছে, তার মানে কি যে একা একা থাকবে সে খুঁজে বেড়াবে তার সাথী, ঠিক আছে। তাহলে এরা কি করে, সে কি করে, অক্সিজেন কি করলো না বাইরে থেকে দুটো ইলেকট্রন নিয়ে এই জায়গায় ভরে নিল, তার মানে উল্টো দিকে ঘুরছে, তার মানে এরাও স্টেবল হয়ে গেল, তাই তো। এই জন্য 2 নেগেটিভ চার্জ দেখায়। আবার এটাও আমরা বলতে পারি পক্ষান্তরে, স্যার এই ফ্রি ইলেকট্রন আছে বলেই এরা কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পরমাণু থেকে অন্য পরমাণু বা এইভাবে যাচ্ছে। আর আমরা কি জানি স্যার, ফিজিক্সের নিয়ম অনুযায়ী, পদার্থবিদ্যার নিয়ম হচ্ছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় ফ্রি ইলেকট্রন, ঠিক তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহ করবে কি না কোনো পদার্থের, প্লাস্টিকের মধ্যে করবে না, কেন, তার স্যার ফ্রি ইলেকট্রন নেই। কিন্তু লোহার মধ্যে করবে, কেন, কারণ স্যার তার ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এই ফ্রি ইলেকট্রনগুলো যেই দিকে যাবে ঠিক তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে কি বলছে না প্লাজমা বিদ্যুৎ পরিবহন করে, অবশ্যই করে স্যার। তাহলে এটা বিবৃতি ভুল নয়, কারণ আমরা কি জানি প্লাজমা চার্জড হয়, চার্জ মানে তার ফ্রি ইলেকট্রন আছে। দেখো প্লাজমার একটি নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে, প্লাজমা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। দেখো প্লাজমা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত অবশ্যই হয়, ঠিক আছে, সে পোলারিটি দেখায়, কিন্তু প্লাজমার নির্দিষ্ট আকার ও আয়তন আছে, এটা কিন্তু ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, ভুলটাই চেয়েছে, তাহলে অপশন নাম্বার সি। চলো 21 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কোন আইনটি বলে যে নির্দিষ্ট তাপমাত্রা একটি প্রদত্ত গ্যাসের ভর এর চাপের বিপরীতে আনুপাতিক, মানে ব্যস্তানুপাতের সম্পর্ক কে ভর চাপের সঙ্গে। দেখো এটা জানতে গেলে তোমাকে দুটো সূত্র জানতে হবে, সেটা হচ্ছে চার্লসের আইন বলে নাকি বয়েলসের আইন বলে, অ্যাভোগাড্রো আইন বলে না আদর্শ গ্যাস আইন বলে। দেখো চার্লস কি বলে, বিজ্ঞানী চার্লস বলে যে বিজ্ঞানী চার্লস বলছে যে যদি উষ্ণতা স্থির রাখা যায়, যদি টেম্পারেচার, টি ফর টেম্পারেচার, ওকে, টিটাকে প্রমাণ মানে স্থির রাখলো, কনস্ট্যান্ট যদি থাকে টিটা, তাহলে গ্যাসের কি হবে না, গ্যাসের চাপ, পি ফর প্রেসার, ওকে, জি ফর গ্যাস, ঠিক আছে। তাহলে গ্যাসের প্রেসার হচ্ছে আয়তনের সঙ্গে, কি না আয়তন ফর ভিজি, মানে গ্যাসের আয়তন ব্যস্তানুপাতের সম্পর্ক। এটা বিজ্ঞানী চার্লস বলছে কি না টেম্পারেচার যদি স্থির রাখা যায়, তার মানে চাপ বাড়লে গ্যাসের আয়তন কমবে, আর আয়তন বাড়লে গ্যাসের চাপ কমবে, ঠিক আছে, তার মানে ব্যস্তানুপাতে উল্টো সম্পর্ক। কিন্তু বিজ্ঞানী বয়েলস কি বলছে, বলছে যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা যায়, প্রেসারটাকে পি ফর প্রেসারটাকে যদি কনস্ট্যান্ট রাখি, গ্যাসের আয়তন ভিজি ফর গ্যাসের আয়তন কার সঙ্গে, টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিকের সম্পর্ক, মানে টেম্পারেচার বাড়লে গ্যাসের আয়তন বাড়বে। ওই জন্য কি বলা হয়, আমাদের যে ঘরের গ্যাসের সিলিন্ডার ঠান্ডা জায়গায় রাখতে বলা হয়, ঠিক আছে, শুনেছো কিনা জানি না, বাট গ্যাসের সিলিন্ডার সবসময় ঠান্ডা জায়গায় রাখবে, বেশি গরম হয়ে গেলে কি হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। কেন ব্লাস্ট হবে, কারণ স্যার এই যে বয়েলস বলছে কি বলছে, টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, তার মানে ওর টেম্পারেচার গ্যাসটা কি করবে, ভেতর থেকে ব্লাস্ট করার চেষ্টা করবে, বাইরে বেরিয়ে আসতে চাইবে, কারণ তাপ বাড়লে ওর টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়তনটা বেড়ে যাবে, তার ফলে ওর কণাগুলো বেরিয়ে আসতে চাইবে, গ্যাসের কণাগুলো যে আমাদের ভিতরে যে এলপিজি থাকে, ওই জন্য গ্যাসের সিলিন্ডারকে ঠান্ডা জায়গায় রাখতে হয়, ওকে। বেশ চলো, তাহলে এটা বয়েলস বললো। আর অ্যাভোগাড্রো কি, অ্যাভোগাড্রো তো অণুপরমাণু নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে, যে প্রত্যেকটা ওই যে 1 মোলে 6.023 × 10⁻23 কণা অবস্থিত, হ্যাঁ অণু অবস্থিত, সেটা তো অ্যাভোগাড্রো বলে, এর সঙ্গে রিলেটেড না, চাপ ভরের সঙ্গে ছাড়ো। আদর্শ গ্যাস আইন হচ্ছে এটাই, যে যারা চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলে তাদের কি বলা হয় কি আদর্শ গ্যাস। বাস্তবে যে গ্যাসের কোনো অস্তিত্ব নেই, বাস্তবে কোনো গ্যাসই চার্লস ও বয়েলসের সূত্র সঠিকভাবে মেনে চলে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। কিন্তু বলছে কোন আইনটি বলে একটি প্রদত্ত গ্যাসের ভর চাপের সঙ্গে, কিন্তু স্যার এখানে তো আপনি বললেন ভরের তো কোনো রিলেশনই পেলাম না, যা হলো আয়তন আর চাপ তাপমাত্রা। কিন্তু দেখো আমরা তো সায়েন্স বা অঙ্ক পড়তে গেলে তোমাকে তো ওই শুধু ডাইরেক্ট লিখে দেবে, তুমি ওখান থেকে দেখে চলে মুখস্থ করে বলে দেবে, এরকম কিন্তু হবে না। কিন্তু আমরা কি জানি, আমরা স্যার পদার্থবিদ্যার এটাও জানি যে কি না এম ফর কিউ ইন্টু ভি, তাই তো। তার মানে কি যে ডেনসিটি বা মাস এদের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে, ডেনসিটি বা মাস এদের মধ্যে একটা সম্পর্ক আছে, বা আয়তনের সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মাসের একটা সম্পর্ক আছে, তাই তো। এটা কি সম্পর্ক স্যার, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। কারণ যদি উল্টো থাকতো তাহলে স্যার বাই দিয়ে নিচেই থাকতো, তার মানে আমরা বলতে পারি এম প্রপোর্শনাল টু ভি, মানে আয়তন বাড়লে গ্যাসের মাসও বাড়বে, ঠিক আছে, আয়তন বাড়লে গ্যাসের মাসও বাড়বে, মাস ফর ভর।
তাহলে মাস হচ্ছে আয়তনের সঙ্গে সমানুপাতিকের সম্পর্ক, এই সূত্র থেকে আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি না, এই যে বিজ্ঞানী বয়েলস বলছে, কি বলছে বিজ্ঞানী বয়েলস? বয়েলস বলছে যে কোথায় দেখালাম, হ্যাঁ বয়েলস কি বলছে যে ভি হচ্ছে সমানুপাতিক টেম্পারেচার, তাই তো? হ্যাঁ, ভি হচ্ছে সমানুপাতিক টেম্পারেচার। আবার বিজ্ঞানী চার্লস কি বলছে? বিজ্ঞানী চার্লস বলছে যে পি হচ্ছে আয়তনের সঙ্গে ব্যস্তানুপাত, আবার এমটা হচ্ছে এর সঙ্গে ব্যস্তানুপাত, এমটা হচ্ছে ভি এর সঙ্গে সমানুপাত, এমটা হচ্ছে ভি এর সঙ্গে সমানুপাত। তাহলে তো আমরা বলতেই পারি যে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, মানে প্রেসারটা হচ্ছে মাসের সঙ্গে ব্যস্তানুপাতের সম্পর্ক, তাই না? মানে আমার ভাই একজন, তুমি আবার আমার ভাই, তাহলে তুমি বলতেই পারো সেই মাল্টিপ্লিকেশনের ওই এর অনুযায়ী যে আমার ভাই ও, আবার তুমি আমার ভাই, তাহলে ও তোমার ভাই, তাই না? মানে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, আমরা বলতে পারি সেই রকম সেম অনুযায়ী যে এই প্রেসারের সঙ্গে কিন্তু মাসও তাহলে ব্যস্তানুপাতের সম্পর্ক। তাহলে এই যে ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত, সেটা কার সূত্র থেকে পেলাম? সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। সেটা হচ্ছে একটি পদার্থের সংকটমূলক বিন্দু কি? দেখো সংকটমূলক বিন্দু সেটা অপশন নাম্বার এ, তাপমাত্রা এবং চাপ যেখানে কঠিন তরল, তাপমাত্রা এবং চাপ যেখানে কঠিন তরল ও গ্যাসগুলি পর্যায়গুলি ভারসাম্যে সহাবস্থান করে। অপশন নাম্বার বি, তাপমাত্রা চাপ যেখানে পদার্থ তরল হিসাবে বিদ্যমান থাকতে পারে, তাপমাত্রা এবং চাপ যেখানে গ্যাস এবং তরল পর্যায়গুলি অমোচনীয় হয়ে থাকে, তাপমাত্রা যেখানে একটি পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়। এখানে থেকে কোনটা অ্যান্সার হবে? সেটা হবে স্যার অপশন নাম্বার এ। সংকটমূলক বিন্দু হচ্ছে সেই বিন্দুটা যেই বিন্দুতে বা যেই ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছানোর পর পদার্থটা কি করে? পদার্থটা তার অবস্থার পরিবর্তন করে, মানে কঠিন তরল এবং গ্যাসগুলি পর্যায়গুলি ভারসাম্যে সহাবস্থান করতে পারে। ঠিক আছে, মানে তিনটে অবস্থায়, মানে যেটাকে আমরা বলি যেই পয়েন্টে গেলে কি হয় না, যেই পয়েন্টে গেলে তোমার ধরো প্লাজমা অবস্থার আমরা দেখতে পাই, যেমন তাপমাত্রা চাপ যেখানে তরল হিসাবে বিদ্যমান থাকতে পারে না, সরি আচ্ছা অপশানটা ভুল বললাম, আমার ভুল জায়গায় দাগ দিলাম, আচ্ছা এইটা নয়, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, যে তাপমাত্রা ও চাপ যেখানে ওয়ান ক্লিক কি করছি তো, আচ্ছা তাহলে অপশন নাম্বার বি তাপমাত্রা ও চাপ, সংকটমূলক বিন্দু হচ্ছে কি তাপমাত্রা ও চাপের সেই বিন্দু বা সেই অবস্থান যেখানে তরল হিসাবে পদার্থ বিদ্যমান থাকে, মানে অবস্থায় গিয়ে তরল হয়ে যায়। ঠিক আছে, তরল হয়ে যায়, হ্যাঁ ওই অবস্থায় ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু কি হয় না, আর তার অবস্থার পরিবর্তন হয় না, তুমি যতই তাপ দাও অবস্থার পরিবর্তন কিন্তু ঘটবে না ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছে গেলে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 23, একটি পদার্থ নির্দিষ্ট তাপ ক্ষমতা সম্পর্কে সঠিক বিবৃতি কোনটি? তাপ ক্ষমতা, দেখো সেটা কি না, সেটা হচ্ছে যে স্যার কোনো পদার্থকে, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থকে তার তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপ, সেটা কি বলে? তার তাপ ক্ষমতা। তাহলে একটি পদার্থের নির্দিষ্ট তাপ ক্ষমতার সঙ্গে সঠিক বিবৃতি কোনটা হবে? আমি তো বললাম যে নির্দিষ্ট পরিমাণ পদার্থকে নির্দিষ্ট পরিমাণ তাপ বাড়ানোর জন্য, এই টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে তার তাপ ক্ষমতা। এখানে দেখো একটি 1 গ্রাম পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ। আচ্ছা আমার কথার সঙ্গে এটা মিল হচ্ছে, কিন্তু অন্যগুলো দেখো এটি 1 কিলোগ্রাম পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ। এটা কি মিলছে? মিলছে স্যার, থিওরিটা মিলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে একটা এসআই একটা সিজিএস, মানে 1 কিলোগ্রাম পদার্থের সঙ্গে যদি দিত 1 কেলভিন তাপমাত্রা তাহলে এই বিবৃতিটা ঠিক হতো, কিন্তু দিয়েছে কি 1 ডিগ্রি সেলসিয়াস, মানে ডিগ্রি সেলসিয়াস কিন্তু কিলোগ্রামের সাথে যায় না। ঠিক আছে, তাহলে কোন কোন অ্যান্সারটা হয়ে যাবে? অপশন নাম্বার এ। বাকিগুলো দেখার প্রয়োজনই নেই, কারণ অপশন তুমি অ্যান্সার পেয়ে গেছো। ঠিক আছে, তো যথেষ্ট টাইম তোমার সেভ হবে এক্সামে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাও। কোশ্চেন নাম্বার 24, একটি সুপার ক্রিটিক্যাল তরলকে সেরাভাবে কিভাবে বর্ণনা করা যায়? দেখো একটা সুপার ক্রিটিক্যাল লিকুইডকে সেরাভাবে কিভাবে বর্ণনা করা যায়, চলো অপশনগুলো দেখি। এমন একটি পদার্থ যা তরল গ্যাস উভয়ের বৈশিষ্ট্য রয়েছে, এমন একটি পদার্থ যা শুধুমাত্র শূন্য তাপমাত্রায় বিদ্যমান থাকে, এমন একটি কঠিন যা তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, একটি তরল যা তার জমাট বিন্দুর নিচে ঠান্ডা করা হয়েছে কিন্তু কঠিন হয়নি। দেখো সুপার ক্রিটিক্যাল তরল তাকেই বলা হয়, ঠিক আছে, যেই পদার্থগুলো গ্যাস এবং তরল উভয় অবস্থাতেই থাকতে পারে। ঠিক আছে, গ্যাস এবং তরল উভয় অবস্থাতেই থাকতে পারে। তাহলে কি হবে? অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাবো, আজকে শেষ কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি অভিশ্রবণ প্রক্রিয়াটিকে সঠিকভাবে বর্ণনা করে? দেখো অভিশ্রবণ প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া, এই ধরনের প্রক্রিয়াগুলো আমরা বোটানিতে পড়েছি, এটা ফিজিক্সেরও পার্ট বলা যেতে পারে, কেমিস্ট্রিরও পার্ট বলা যেতে পারে। তাহলে সেটা কি? অভিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে যে যখন দুটো ভিন্ন ঘনত্বের, যখন দুটো ধরো পদার্থ কি হয়, তরল পদার্থ কি হয়, একটা
পর্দা দ্বারা আলাদা করা থাকে এবং সেই পর্দা দিয়ে কি হয়, সেই পর্দা দিয়ে শুধুমাত্র কি করতে পারে, একটা মানে দ্রবণ, একটা সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সলিউশনে কি থাকে, দ্রাবক থাকে, তাই তো, দ্রাব্য থাকে, তাই তো। তাহলে যেই এর মধ্য দিয়ে যেই প্রক্রিয়ায় একটা পর্দা দ্বারা আলাদা করা থাকে এবং পর্দার মধ্যে দিয়ে নির্দিষ্ট একজন চলাচল করতে পারে, ঠিক আছে, মানে তাহলে সেইটাকে বলছে অভিশ্রবণ প্রক্রিয়া। হ্যাঁ, যদি স্পেসিফিক্যালি বলি তাহলে ওই পর্দা দিয়ে শুধুমাত্র কে চলাচল করতে পারে, দ্রাব্য না দ্রাবক, না সেই এর মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে, ঠিক আছে। চলো, তাহলে এখানে কোন অ্যান্সারটা সঠিক হবে, গ্যাসের অণুগুলি একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে শূন্যতায় চলাচল করে, গ্যাসের অণুগুলি একটি পাত্রে সমানভাবে বিস্তৃত হয়, দুটি ভিন্ন গ্যাস একটি পাত্রে মিশ্রিত হয়, গ্যাসের অণুগুলি একটি কঠিন পৃষ্ঠে ঘনীভূত হয় না। এই যে পর্দার ছিদ্র দিয়ে শূন্যতায় চলাচল করে, তাই না, তাছাড়া এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেই। চলো, আজকের ক্লাস এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আরও ভালো ভালো চ্যাপ্টার নিয়ে ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো। তোমরা সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।